12 লক্ষ টাকা পর্যন্ত আয়, তাদের রাজনৈতিক সুবিধা হবে। বেকারত্বের হার, রেপো রেট বাড়ালে ইনফ্লেশন রেট। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। 3.0 মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ডক্টর নির্মলা সীতারামন। সেই বাজেটে সর্বশ্রেষ্ঠ স্টান্ট ছিল মধ্যবিত্ত করদাতাদের 12 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়। মধ্যবিত্ত মানুষ যারা বছরে 12 লক্ষ টাকা পর্যন্ত আয় করেন, তাদের সর্বোচ্চ 12 লক্ষ টাকা পর্যন্ত আয় আর কোনো কর দিতে হবে না। পুরানো যে ট্যাক্স ছিল, সেই ট্যাক্স নিয়ে অর্থমন্ত্রী সংসদে কোনো রকম বক্তব্য রাখেননি। এর ফলে বাজেটে পুরনো যে ট্যাক্স ছিল তার কোনো পরিবর্তন হচ্ছে না। 12,75,000 টাকা পর্যন্ত কোনো রকম আয়কর আর দিতে হবে না। 12 থেকে 16 লক্ষ টাকা আয় পর্যন্ত 10% ট্যাক্স দিতে হবে। 16 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত আয়ে 15% ট্যাক্স দিতে হবে। 20 থেকে 24 লক্ষ টাকা আয় পর্যন্ত 25% ট্যাক্স দিতে হবে এবং 24 লক্ষ টাকার উপরে সবাইকে 30% ট্যাক্স দিতে হবে। অর্থমন্ত্রী সংসদে বলেছেন যে 12 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় দিতে গিয়ে সরকারের বছরে 1 লক্ষ কোটি টাকা কম আয় হবে। বাজেটের অন্য পাশে আমরা দেখতে পাই যে সরকারের বাকি যে বাজেট পোর্শন আছে, বাকি যে বাজেটের অংশ আছে, সেইখানে সে 5 লক্ষ কোটি টাকা বেশি আয়ের একটা বাজেট পেশ করেছে। এবং এই যে বাড়তি ট্যাক্সটা, এটা সম্পূর্ণ আমাদের উপর দিয়েই সরকার আয় করবে এবং এই ট্যাক্সটা কোনো না কোনোভাবে জিএসটি বা কোনো স্ট্যান্ডার্ড ট্যাক্স অথবা এক্সাইজ ডিউটি, কাস্টম ডিউটি বা কোনো সেসের মাধ্যমে। তার মানে সরকার আমাদের বলতে চাইছে যে তোমাদের 12 লক্ষ টাকা আয় করে আমি ছাড় দিচ্ছি, তার ফলে আমাদের বছরে 1 লক্ষ কোটি টাকা কম আয় হচ্ছে। কিন্তু তারা কখনোই বলছে না আমরা বাড়তি 5 লক্ষ কোটি টাকা ইনকাম করছি। তাহলে এই বাড়তি টাকাটা কোথা থেকে আসবে? এই বাড়তি টাকাটা কোনো না কোনোভাবে আমাদের ঘাড়ের ওপর দিয়ে ট্যাক্স চাপিয়ে নেওয়া হবে। আরও একটা উপায় সেই নেহেরু সরকারের আমল থেকে বর্তমান সরকার পর্যন্ত চালিয়ে যাচ্ছে। একদিকের বরাদ্দ কমিয়ে দিয়ে আর একদিকের বরাদ্দ বাড়িয়ে দেওয়া। যেমন কৃষিক্ষেত্র, সারের ভর্তুকি, এই দিকের বরাদ্দগুলি কমিয়ে দিয়ে তারা আবাসন বা অন্য কোনো সেক্টরে যেখানে তারা দেখে যে তাদের রাজনৈতিক সুবিধা হবে, সেই রকম ক্ষেত্রে তারা বরাদ্দটা বাড়িয়ে দেয়। এবারে আসি আমরা টাকা পয়সার হিসেবে। কত বাজেট ছিল, কত বাজেট খরচ দেখানো হচ্ছে, কোন খাতে কি কি ইনকাম সরকার দেখাচ্ছে। এবার বাজেট ছিল মোট 50,65,345 কোটি টাকা। গতবারের বাজেট ছিল 47,16,000 কোটি টাকা, যা গতবারের থেকে প্রায় 3 লক্ষ কোটি টাকার বেশি। সরাসরি ট্যাক্স পেয়ারদের থেকে ইনকাম দেখানো হয়েছে 28,37,000 কোটি টাকা। গতবারে যা ছিল 25,57,000 কোটি টাকা, প্রায় 3 লক্ষ কোটি টাকা বেশি ইনকাম করছে সরকার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার গতবারে ছিল 10,18,000 কোটি টাকা, এবারে তা হয়েছে 11,20,000 কোটি টাকা। অর্থাৎ গতবারের থেকে প্রায় 1 লক্ষ কোটি টাকার বেশি ইনকাম। জিএসটি গত বছরের ইনকাম ছিল 10,30,000 কোটি টাকা, এবারে জিএসটির ইনকাম দেখানো হয়েছে 11,78,000 কোটি টাকা, প্রায় 1,40,000 কোটি টাকা বেশি। গত অর্থবর্ষে কর্পোরেট ট্যাক্স ছিল 9,70,000 কোটি টাকা, এই বছর কর্পোরেট ট্যাক্স হয়েছে 10,82,000 কোটি টাকা। অর্থাৎ গতবারের থেকে 1,12,000 কোটি টাকা বেশি ইনকাম দেখানো হয়েছে। কাস্টম ডিউটি গত বছর ছিল 2,25,000 কোটি টাকা, এই বছর দেখানো হয়েছে 2,40,000 কোটি টাকা। অর্থাৎ গত বছরের থেকে 5,000 কোটি টাকা বেশি।
এক্সাইজ ডিউটি, যা গতবারের থেকে অনেক বেশি আয় হিসাবে দেখানো হয়েছে, গতবারে যা ছিল তার থেকে 5% বেশি এক্সাইজ ডিউটি এবারে পাচ্ছে। শেষে গতবারের থেকে প্রায় 4 থেকে 5% বেশি বরাদ্দ দেখানো হয়েছে, যা প্রায় 66,750 কোটি টাকা। সরকার আরও একটা ট্যাক্স নেয়, সেটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি ট্যাক্স। সেই ট্যাক্সটি গতবারে ছিল 9,000 কোটি টাকা, এবারে সেটা বেড়ে হয়েছে 10,133 কোটি টাকা। পুরো বাজেটে নির্মলা সীতারামন একবারও বেকারত্ব নিয়ে কোনো কথা বলেননি, অথচ বেকারত্বের হার গত বছর ছিল 10.4% এবং গ্র্যাজুয়েশনের পরে সেটা বেড়ে যাচ্ছে প্রায় 11%-এর কাছে। এর সঙ্গে আছে আরবিআই রেপো রেট। সেটা কিরকম? রেপো রেট বাড়ালে আমরা যারা লোন নিচ্ছি, যারা লোন নিয়ে বাড়ি, জমি, গাড়ি কিনছি, তাদের লোনের হারটা ফ্লেক্সিবল গতিতে বাড়ে। সাইমালটেনিয়াসলি যারা ব্যাংকে ফিক্সড হিসেবে টাকা জমা করে, তাদের রেটটাও কিন্তু একটু একটু করে বাড়তে থাকে। আবার তার সঙ্গে যদি রেপো রেটটা যদি কমাতে থাকে কোনোভাবে, তাহলে যারা লোন নিয়েছেন তাদের যেমন লোনের সুদটা কমতে থাকে, আবার যারা ফিক্সড করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুদটা কমতে থাকে। ফলে বাড়ুক বা কমুক, লোনের মাত্রাটা, সুদের যে দায়টা, সেটা কিন্তু এই মধ্যবিত্তদের কাঁধে এসেই পড়ে। সারা ভারতবর্ষে সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়ে সীতারামন কোনো আলোকপাতই করেননি, সেটা হচ্ছে ইনফ্লেশন রেট। প্রত্যেক ত্রৈমাসিকে ইনফ্লেশন রেট 4.6%, কোনো ত্রৈমাসিকে 4.8%, কোনো ত্রৈমাসিকে সেটা 5% পর্যন্ত দেখানো হচ্ছে। কিন্তু তার কোনো দিশা এই বাজেটে নির্মলা সীতারামন দেখাতে পারেননি। ইনফ্লেশন রেট কমানোর সব থেকে উপযোগী হচ্ছে পেট্রোলিয়াম পণ্যের দাম কমানো। আপনারা বলবেন, আবার সেই পেট্রোলিয়াম পণ্যের দাম নিয়ে পড়েছেন? কিছু করার নেই, আনতে তো হবেই। ধরুন একটি বিস্কিটের প্যাকেট, 2022-23 অর্থবর্ষের শুরুতে যে বিস্কিটের প্যাকেটের দাম ছিল 38 থেকে 40 টাকা, 2024-25 অর্থবর্ষের শেষে সেই বিস্কিটের প্যাকেটের দাম দাঁড়িয়েছে 55 টাকা। আপনি ভাববেন মাত্র 17 থেকে 20 টাকার পার্থক্য। আপনি পার্সেন্টেজে ভাবুন, প্রায় 30 থেকে 40% দাম বেড়েছে, অর্থাৎ 30 থেকে 40% বেশি দামে আপনাকে কিনতে হচ্ছে। আজ থেকে 2-3 বছর আগে যখন পেট্রোলিয়াম পণ্যের দাম যখন অত্যধিক বেড়ে গেছিল বিশ্ববাজারে, তখন সেই দামের পরিপ্রেক্ষিতে পেট্রোলিয়াম পণ্যের দাম ভারতীয় বাজারে ঠিক করা হয়েছিল। কিন্তু বর্তমানে সারা বিশ্বে পেট্রোলিয়াম পণ্যের দাম অনেক নিচে গেছে, কিন্তু ভারতীয় বাজারে সেই অনুযায়ী পেট্রোলিয়াম পণ্যের দাম কিন্তু কমেনি। আপনি যাই কিনতে যান, বিস্কিট, সবজি বাজার, ডাল, চাল, যাই আপনি কিনতে যান, তাতেই কিন্তু এই পেট্রোলিয়াম পণ্যের ক্যারিং কস্টটা ইনক্লুডেড। আপনি যদি গাড়িতে তেল ভরতে যান, সেটাও কিন্তু এই পেট্রোলিয়াম পণ্য অর্থাৎ পেট্রোল, ডিজেলই কিন্তু আপনি গাড়িতে ভরছেন। ফলে পেট্রোলিয়াম পণ্যের দাম কমলে সারা ভারতবর্ষের সমস্ত মানুষ উপকৃত হবেন, কারণ এই সমস্ত জিনিসপত্র আদান প্রদানের পুরো ব্যবস্থাটাই চলে হচ্ছে পেট্রোলিয়ামজাত বা পেট্রোল, ডিজেল গাড়িতে। কোনো একটা জিনিসের যদি দাম কমে গেলে সমস্ত জিনিসের দাম কমানো যায়, অর্থাৎ ইনফ্লেশন রেট যদি কমানো যায়, সরকারের উচিত কোনো মুষ্টিমেয় কিছু লোককে সুবিধা না দিয়ে সমস্ত ভারতবর্ষের মানুষকে সেই সুবিধাটা দেওয়া। শুধুমাত্র ইনফ্লেশন রেট দেখলেই হবে না, তার সঙ্গে সিপিআই ডেটা বা সিপিআই ইন্ডেক্সও আমাদের দেখতে হবে। সিপিআই ইন্ডেক্সও কিন্তু দিন দিন ঊর্ধ্বমুখী। যেসব চাকুরিজীবী আপনারা ভাবছেন যে আপনাদের 60 থেকে 75,000 টাকা বছরে ট্যাক্স সেভিং এর জন্য আপনারা অনেক লাভ করে ফেললেন, আপনারা ভাবুন যে যদি পেট্রোল ডিজেলের দাম কমতো, তাহলে সারা বছরে যে পরিমাণ জিনিসপত্রের দাম কমতো, তাতে কি 60 থেকে 75,000 টাকা কি আপনারা সেভ করতে পারতেন না? ভাবুন, নিচে কমেন্ট করে জানান কি ভাবছেন আপনারা কি মনে করেন।
পেট্রোলিয়াম পণ্যের দাম কি কমানো উচিত নাকি ঠিকই আছে? আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানান। অন্য কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে নিচে কমেন্ট করে জানান, আমি সেই বিষয় নিয়ে ভিডিও আপনাদের বানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। নমস্কার।